প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসান খুরশেদ, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব সাংবাদিক হাসান খুরশেদের কাছে। রাজনীতির অঙ্গনে এখন অন্যতম আলোচনার বিষয় ডাকসু এবং জাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল কেন বিজয়ী হলো আর ছাত্রদল কেন ভরাডুবি হলো, এই নিয়ে চলছে নানান আলোচনা, বিশ্লেষণ, সমালোচনা, আক্রমণ। হেন কোনো পদ্ধতি নেই যেটা চলছে না। আপনার বিশ্লেষণটা আসলে কি? আমরা গণতন্ত্র চাইব, নির্বাচন চাইব, নির্বাচনের পরে গিয়ে বলবো যে ফলাফল প্রত্যাখ্যান করছি। এটা গণতন্ত্রের চরিত্র না, এবং এটা যেন কেউ না করে। ডাকসুতে আমরা এটা ঘটতে দেখেছি, এটা আমাদের খুব কষ্ট দিয়েছে। আমরা সবাইকে নির্বাচনের ফলাফল স্বতঃস্ফূর্তভাবে মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাই। নির্বাচন কেমন হয়েছে সেটার বিশ্লেষণ যদি আমরা করতে যাই, আমি একটা কথা বলতে চাই, নির্বাচন কখনোই একদিনের বিষয় না। এমন না যে 9ই সেপ্টেম্বর ভোট দিয়েছে তার ভিত্তিতেই রেজাল্ট হয়েছে। নিঃসন্দেহে 9ই সেপ্টেম্বর ভোট দিয়েছে তার ভিত্তিতে রেজাল্ট হয়েছে, কিন্তু কেন কার পক্ষে ভোট দিয়েছে সেটা আসলে একদিনের বিষয় না। সেটা যদি আমি বলি যে এবার শিবির কেন জিতলো, সেটা 5ই আগস্টের পর থেকে, 24-এর 5ই আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে ধাপে ধাপে বিভিন্ন রকম কৌশল অবলম্বন করা এবং বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়ার ভেতর দিয়ে শিবির তার যে যাত্রা সেটাকে বিজয়ের পর্যায়ে নিয়ে আসতে পেরেছে। তাদের একটা দীর্ঘ প্রস্তুতি রয়েছে, নিঃসন্দেহে তাদের দীর্ঘ প্রস্তুতি রয়েছে, এবং সেই প্রস্তুতিটা নানা ধরনের, নানা কৌশলের। সেটা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন নিয়োগ থেকে শুরু করে, সেটা হলের মানে অবস্থান তৈরি করা, হলে ছাত্রদলের কমিটি হতে না দেওয়া থেকে শুরু করে, হলে যে এক ধরনের যে আগে আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ যেমন গণরুম কিংবা টর্চার সেলের সংস্কৃতি তৈরি করেছিল, সেই একই ব্র্যান্ডিংয়ে ছাত্রদলকে বিদ্ধ করার যে আক্রমণাত্মক কৌশল, সেই জায়গাগুলো থেকে শুরু করে প্রত্যেকটা এন্ডেই শিবির অনেক পরিকল্পিতভাবে গিয়েছে। শিবির 5ই আগস্টের পর থেকেই তাদের সম্ভাব্য ভিপিজিএস ক্যান্ডিডেটকে সামনে রেখে তাদের উজ্জ্বল ভাবমূর্তি করার চেষ্টা করেছে। সাদিক কাইম এবং ফরহাদকে তারা 5ই আগস্টের পর থেকেই সবাই জানতো যে এরা দুজনই প্রার্থী, এবং শেষ পর্যন্ত সেটাই ঘটেছে। সো 1 বছর ধরে তাদের ক্রমাগত সামনে এনে ক্রমাগত তাদের এক ভাবমূর্তি উজ্জ্বল করা, তাদের একটা গ্রহণযোগ্যতা তৈরি করার আপ্রাণ চেষ্টা করেছে। সেই জায়গায় ছাত্রদল এবং অন্যান্য সংগঠনগুলো, এনসিপির সরাসরি অঙ্গ সংগঠন না হলেও বাগছাস সহ অন্য সবাই আসলে সেই জায়গায় চরমভাবে ব্যর্থ হয়েছে। বিএনপি তার প্যানেল ঘোষণা করেছে মাত্র ভোটের মাত্র 20 দিন আগে, এবং তখনও নিশ্চিত ছিল না যে এই প্যানেল শেষ পর্যন্ত থাকবে কিনা, প্রার্থী পরিবর্তন হবে কিনা। সো বিএনপির যেটা ছিল ছাত্রদলের আসলে সেই লেভেলে কোনো প্রস্তুতি কিংবা সেই আত্মবিশ্বাসও ছিল না যে তারা জিতবে। বিএনপি গত 16 বছর ক্যাম্পাস থেকে বিতাড়িত ছিল, যেটা ক্যাম্পাসে টোটালি বিএনপি ঢুকতে পারেনি। 5ই আগস্টের পর বিএনপি যখন ঢুকতে গেছে, ছাত্রদল যখন ঢুকতে গেছে, তখন হল কমিটি দিয়ে ঢুকতে গেছে, এবং হল কমিটি করতে গিয়ে সাধারণ ছাত্রদের মধ্যে শিবির যে আতঙ্ক তৈরি করেছে হল কমিটির নামে, আবার শিবির নয় সবাই বিরোধিতা করেছিল, সেটা সামওয়ান হ্যাভ টু ইগনাইট। শিবির ইগনাইট করেছে, শিবির উস্কে দিয়েছে, সাধারণ শিক্ষার্থীরা প্রবলভাবে প্রতিরোধ করেছে। সেখানে ছাত্রদলের বিরুদ্ধে এক ধরনের একটা মানে প্রতিরোধের একটা অবস্থান তৈরি হয়েছে। সেই অবস্থান ছাত্রদল কাটিয়ে উঠতে পারেনি। সব কিছু মিলেই ছাত্রদল আসলে প্রস্তুত ছিল না। আরেকটা জিনিস হচ্ছে যে শিবির খুব দক্ষতার সাথে এবারের নির্বাচনে যেটা হয়েছে, শিবির 5ই আগস্টের পর থেকে সংগঠিতভাবে এগিয়েছে, এবং শেষ মুহূর্তে এসে খুব কৌশলীভাবে অ্যান্টি শিবির ভোট যেটা, সেটাকে অনেক ভাগে ভাগ করতে পেরেছে। এবার ভিপি পদে যে 45 জন প্রার্থী, তাদের সেটার পিছনেও শিবিরের কৌশল আছে কিনা জানি না, কিন্তু যেটা হচ্ছে যে যেমন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল তারাই তো 3-4 ভাগ হয়ে গেছে। সো উমামা ফাতেমার ভোট, কাদেরের ভোট আর ছাত্রদলের আবিদের ভোট যোগ করলে কিন্তু শিবিরের চেয়ে অনেক বেশি ভোট হয়। শিবির খুব দক্ষতার সাথে খুব কৌশলগতভাবেই অ্যান্টি শিবির ভোটটাকে ভাগ করতে পেরেছে। এই ভোট ভাগ হয়ে যাওয়ার কারণেও শিবির একটা অ্যাডভান্টেজ পেয়েছে। সো সব কিছু মিলিয়ে, এবং শিবির যেটা করেছে যে শিবির বাস্তবতা হচ্ছে যে শিবির অনেক বেশি সংগঠিত ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন, তাদের আর্থিক ভিত্তি অনেক স্ট্রং। তারা সাধারণ শিক্ষার্থীদের, বিশেষ করে সাধারণ শিক্ষার্থীদের একটা অংশ যারা গ্রাম থেকে আসা,
মানে দরিদ্র মধ্যবিত্ত পরিবারের তাদের পাশে সবসময় থেকেছে। সেটা শুধু আর্থিক সহযোগিতা করা না, তারা যেটা করেছে সেটা হচ্ছে যে কোচিং এর ক্ষেত্রে সহায়তা করা, পড়াশোনার ক্ষেত্রে সহায়তা করা এবং সার্বিকভাবে তাদের পাশে থাকা। শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল কমিটিগুলোতে খুব অ্যাক্টিভ ছিল এবং শিবিরের ছেলেমেয়েরা তারা শিবির বা ছাত্রী সংস্থার ছেলেমেয়েরা খুব অ্যাক্টিভ থেকে সাধারণ শিক্ষার্থীদের সাথে একটা নিবিড় সম্পর্ক এবং একটা আস্থার সম্পর্ক করার চেষ্টা করছে। এই সবকিছু মিলেই আসলে ভোটের দিনে সেই ফলাফলটা এসছে। ফলাফলটা জাস্ট একদিনের ঘটনার মানে রেজাল্ট না। আলাউদ্দিন মোহাম্মদ, ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলকে সমর্থন দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি। তবে ভোটে সেই প্যানেলের চরম ভরাডুবি হয়েছে। এ নিয়ে এনসিপির ভেতরে নানান প্রতিক্রিয়া আমরা দেখছি। পাল্টাপাল্টি দোষারোপ করেছে এনসিপি, আগেই এখনো করছে। এবং আপনাদের এনসিপির একজন বড় নেতা, পোস্টার বয়ের মতো, উনি স্বতন্ত্র প্রার্থী হয়ে গেলেন, আবার আরেকজনকে সমর্থন দিলেন ইত্যাদি। এখন যে আমরা দেখলাম যে আপনাদের যে যারা প্রার্থী ছিল তাদের ভোটের রেশিওটা এত কম যে হতবাক হয়েছে। আপনাদের ছাত্র সংগঠনটি 28টি পদের মধ্যে একটি পদেও জেতেন। ভিপি পদে মাত্র 1130 ভোট পেয়েছেন কাদের, আর জিএস পদে বাকের পেয়েছেন 2131 ভোট। ভোটের হিসাবে দুজনই হয়েছেন পঞ্চম। অনেকে বলছেন যে এই ডাকসুর ফলাফল জাতীয় নাগরিক পার্টির জন্য একটি অশনি সংকেত, কি বলবেন? ডাকসুতে যেই ফলাফল আসলো এটি প্রত্যাশিত ছিল এবং একই সাথে বলবো এটা অশনি সংকেত নয়, বরং এটা একটা আমাদের জন্য ওয়াকআপ কল। যেটা ঘটার ছিল সেটাই ঘটেছে, এমন না যে সেখানে ব্যতিক্রম কিছু ঘটতে পারতো, কারণ এটা এই পরিস্থিতি বিদ্যমান ছিল। আমরা আসলে দীর্ঘদিন নির্বাচন না হওয়ার কারণে আমরা আসলে বুঝতে পারি না যে নির্বাচনের রাজনীতিতে কিংবা জাতীয় রাজনীতিতে আসলে কিভাবে জনগণের কাছে যেতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে যেভাবে আমাদের আব্দুল কাদের এবং বাকের সঠিকভাবে পৌঁছাতে পারেননি, তদ্রূপভাবে আমাদের জন্য এনসিপি যেভাবে রাজনীতি করছে, স্বাভাবিকভাবে এখানে এনসিপির সাথে দেখেন যে ছাত্র দলের যেই মাদার সংগঠন বিএনপি, আপনি দুটো যদি মিলিয়ে দেখেন, বিএনপির দীর্ঘ 15 বছরের যেভাবে সংগ্রাম আছে, এনসিপিরও আপনার উত্থান যেটা সেটা গণ অভ্যুত্থানের গর্ভ থেকে। তো তারা এমনভাবে নিজেদের মানে তৈরি করা ইতিহাসের মধ্যে মানে আত্মনিমগ্নিত ছিল, তারা যে নির্বাচনের জন্য যে মানুষের কাছে যেতে হয়, মানুষের আস্থা অর্জন করতে হয় এবং মানুষের যে দৈনন্দিন প্রাত্যহিক যে চাহিদা, এই চাহিদাকে অ্যাড্রেস করতে হয়, এই জায়গাটা কিন্তু উভয় দলের কেউ অ্যাড্রেস করতে পারেনি। সো এটা এনসিপির জন্য একটা ওয়াকআপ কল, এটা অশনি সংকেত নয়। দ্বিতীয়ত হলো যেই নির্বাচন আমরা দেখেছি, এই নির্বাচনে যদি আপনি আগে থেকে দেখেন, আপনি দেখেন সাদিক কায়েম কিংবা এস এম ফরহাদ, তাদের সমকক্ষ নেতা তো আসলে আব্দুল কাদের কিংবা বাকের নয়। সাদিক কায়েম, এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনের তারা শীর্ষ 2 পদের অধিকারী। আমাদের যে মানে যদি বলেন যে জাতীয় ছাত্র শক্তি যেটা ছিল, গণতান্ত্রিক ছাত্র শক্তি, সেটার মূল নেতৃত্ব কিন্তু এখন জাতীয় নেতৃত্বের পর্যায়ে চলে এসেছে। এখানে আপনার নাহিদ ইসলাম, আপনি যদি হাসনাত আবদুল্লাহ বলেন, সার্জিস আলম বলেন, মূলত নির্বাচন যদি হয় সাদিক কায়েমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল নাহিদদের মতো নেতৃত্বদের, কিন্তু সেটা কিন্তু হয় নাই। আরেকটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে মনস্তাত্ত্বিকভাবে আপনি অনেক বড় প্রতিষ্ঠানে যখন আপনি ছোট কর্মকর্তা, আপনার কিন্তু ভার অনেক কম, আবার অনেক ছোট প্রতিষ্ঠানে আপনি প্রধান কর্মকর্তা, আপনার কিন্তু দায়িত্বশীলতা অনেক বেশি। আমরা দেখেছি আপনার কাদের এবং আপনার আবু বাকের মজুমদার, তারা তো রাজনীতি করেছে, তাদের বড় ভাই ছিল ক্যাম্পাসে, তার বড় ভাই, তারা গণঅভ্যুত্থানে আপনার শীর্ষ নেতৃত্ব সত্ত্বেও তারা কিন্তু একক নেতৃত্ব না, তারা লিডিং কমান্ডিং পর্যায়ে ছিল না। পক্ষান্তরে সাদিক কায়েম কিংবা এস এম ফরহাদ তারা কিন্তু কমান্ডিং পর্যায়ে ছিল। আর একটা বিষয় যেটা ভাই খুব স্পষ্টভাবে বলেছে, আমি খুব মানে সচেতনভাবে এটা অবজার্ভ করলাম, যে 15 বছর কিন্তু ছাত্রদল ক্যাম্পাসে ঢুকতে পারেনি, বাট সাদিক কায়েমরা কিন্তু ক্যাম্পাসে ছিল, এস এম ফরহাদরা কিন্তু ক্যাম্পাসে ছিল, আবু বাকাররা কিন্তু হলে থাকতে পারেনি, কাদের কিন্তু হলে থাকতে পারেনি। তারা আপনার যে চানখার পুলের ছোট মেসের মধ্যে থেকে তারা আপনার তখনকার যে প্রতিরোধের কার্যক্রম পরিচালনা করেছে। পক্ষান্তরে কিন্তু সাদিক কায়েমদের রুমমেট ছিল, তাদের বন্ধু বান্ধব ছিল, তারা ক্যাম্পাসে বহাল তবিয়তে ছিল। সো এখন নির্বাচনের যে ব্যাপারটা হয়েছে, স্বাভাবিকভাবে বাংলাদেশের না, পৃথিবীর সব দেশেরই জনগণ আসলে তার বেসিক নিড, তাদের যে আপনার প্রেজেন্ট যে নিডটা সবসময় দেখতে চায় এবং আমরা যেটা বলি নগদ গেইন দেখতে চায়। তো স্বাভাবিকভাবে আপনার যেই ছাত্র শিবিরের স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজির কাছে বাকিরা যে পরাজিত হয়েছে, আমি পরাজিত বলবো না একটা কারণে, কারণ আপনি যদি দেখেন শিবিরের সবচেয়ে বেশি যে ভোট সাদিক কায়েম সাহেব পেয়েছেন, উনি পেয়েছেন যা ভোট, ওনাকে কিন্তু ভোট দেয় নাই
প্রায় 22,000 স্টুডেন্ট, যদি ওনাকে বাদ দিয়ে বাকি পুরো প্যানেলকে বলেন, আপনাকে দেখতে হবে যে সংখ্যাগরিষ্ঠ কিন্তু সেই মানুষগুলো, সেই শিক্ষার্থীরা যারা ওনাকে ভোট দেয় নাই। আসলে নির্বাচনে এখানে একটা ভুল আছে। নির্বাচনে মূল কি জানেন, আপনি জিতেছেন কিনা, এর বাইরে কোনো হিসাব নেই। না অনেকে অনেক ধরনের হিসাব করতে চায়, আমরা জেতাটা হলো মেইন, না কারণ সবাই এটাই করতে চায়। আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন আপনাকে করি। আপনাদের কিছু নেতৃবৃন্দের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছিল নির্বাচনের দিন 5 আগে। তারা যেভাবে কথা বলছিলেন, যে এমনও কথা বলেছিলেন যে নাহিদ যাবেন, যেহেতু উনি নিজে ভোটার, হ্যাঁ, এরা সবাই যাবেন, একদিনে ক্যাম্পাস পাল্টে ফেলবে। এই ধরনের উদ্ভট চিন্তা আপনাদের নেতাদের মাথায় কিভাবে আসে? না, এখন একটা বিষয় আবারও বলতে হবে যে আমাদের যে তরুণরা রাজনৈতিক দল করেছে তারা তো আসলে রাজনীতিতে নতুন, এটা মানতেই হবে। এবং রাজনীতিতে অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। শুধু রাজনীতিতে না, আপনি যে কোনো পাবলিক ডিলিংস, মানে জনগণ কিন্তু পৃথিবীর সবচেয়ে বায়বীয় আপনার সত্তা যদি বলেন। যখন 10 জন মানুষ এক হয়ে যায় তখন তারা সিদ্ধান্ত নিতে পারে না। যখন আপনার এটা 10,000 মানুষ হয়ে যায় তখন কিন্তু এটা আপনার ওই যে নদীর জোয়ার ভাটার মতো তাদের মনস্তত্ত্বের পরিবর্তন ঘটে। এই বিষয়গুলোকে আমাদের যে তরুণ নেতৃত্ব তাদেরকে তারা যেভাবে এই 36 দিনের ভিতরে পুরো জনগণকে আপনার মানে আনইন্টারাপ্টেডলি মাঠে নামিয়ে ফেলেছেন, ঠিক এই ঘটনা তো বারবার ঘটবে না, আবার 36 দিনে নেমে যাবে, এটাই বাস্তবতা। কিন্তু আমার যেটা মনে হয় যে এই আলোচনাটা যেটা বললেন যে নির্বাচনে জেতাই মূল কথা, আমার কাছে মনে হয় জেতা মূল কথা হলো যারা নির্বাচনকে শুধু নির্বাচন হিসেবে দেখে। কিন্তু আমরা তো নির্বাচনকে শুধু নির্বাচন হিসেবে দেখি না, নির্বাচনকে আমরা একটা ইনস্টিটিউশন হিসেবে দেখি, নির্বাচনকে আমাদের একটা দীর্ঘ পদযাত্রা অথবা আমরা যেটা একটা প্রসেস হিসেবে দেখি। প্রসেস হিসেবে দেখতে গেলে আমরা বুঝতে হবে যে এই নির্বাচনে কেন হারলাম, এই হারার পর আসলে আমরা আমাদের মনোবল এবং যেই জনগণ ভোট আমাকে দিয়েছে, যেই 1200 জন কাদেরকে ভোট দিয়েছে, যে 2200 জন আবু বাকেরকে ভোট দিয়েছে, আবু বাকেরকে ফিরে যেতে হবে তাদের কাছে, কাদেরকে ফিরে যেতে হবে তাদের কাছে। আর একটা ছোট্ট এডিশন দিয়ে দিই, আমরা কিন্তু হল সংসদে, যদিও হল সংসদে আপনার ফরমালি কোনো আপনার আমাদের কমিটি নেই, আমরা কিন্তু 6টা হলে কিন্তু ভিপি এবং জিএস মেয়েদের হলে আপনারা ভালো করেছেন, মানে শিবিরের পরে কিন্তু আপনার গণতান্ত্রিক ছাত্র সংসদ আপনার সেখানে একটা ভালো জায়গা, মেয়েদের সব হলে আপনারা ভালো করেছেন, তাই না? সব হলে ভালো হয়েছে মোটামুটি 5টি হলেই, আমি আমার যতটুকু খোঁজ আছে। এবং মেয়েদের কিন্তু কাস্টিং খুব কম ছিল। আপনি দেখেন যে যেখানে এভারেজ কাস্টিং হলো 80%, মেয়েদের হলে 63-64 থেকে 69 তবে অতীতের ডাকসু নির্বাচনের আমরা যেটা ফলাফল দেখেছি, বিশেষ করে আমরা দুজনেই ক্যাম্পাসে ছিলাম 89 এবং 90, তখন যে মেয়েদের ভোট কাস্টিং হয়েছিল এবং এ পর্যন্ত ডাকসু নির্বাচন যা হয়েছে সবচেয়ে বেশি মেয়েদের কাস্টিং হয়েছে কিন্তু এবারের নির্বাচনে, যদিও ছেলেদের তুলনায় কম, কিন্তু প্রচুর মেয়েরা অংশ নিয়েছে। হাসান খুরশেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক একটা কথা বলেছেন, সেটি বলেছেন যে গণঅভ্যুত্থানের নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হলে উমামা ফাতেমা, আব্দুল কাদেরের ফলাফলের অবস্থা এমন হতো না। তারা মূল্যায়ন করেছে, যে শিক্ষার্থীরা যে মূল্যায়নটা করেছে সে ব্যাপারে ওই শিক্ষক বলছেন যে শিক্ষার্থীরা জুলাই পরবর্তী প্রত্যেক ব্যক্তির আচরণকে মূল্যায়ন করেছে, জুলাই পরবর্তী সময়ে রাজনৈতিক দলের ভূমিকাকে মূল্যায়ন করেছেন এবং সে অনুযায়ী তারা ভোট দিয়েছেন। কি বলবেন? গুরুত্বপূর্ণ কথা যে রাজনৈতিক দলের কোন দলের তারা অর্গানাইজেশন সেটা মূল্যায়ন করেছে। ওনার বক্তব্য ঠিক আছে, কিন্তু তারপরে আমি কিছু জিনিস যোগ করতে চাই। সেটা হচ্ছে যে শিক্ষার্থীরা কিন্তু জুলাই গণ অভ্যুত্থানকে মূল্যায়ন করেছে এবং জুলাই গণ অভ্যুত্থানের বাইরে এক পাওয়া যায়নি। সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ইস্যু, যে যদি শিক্ষার্থীরা আসলেই জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে থাকতো তাহলে ছাত্রলীগকে খুঁজতো, যদি বিপরীতে থাকতো তাহলে অনেকে ভোট দিতে অনীহা দেখাতো, ভোটে অ্যাবসেন্ট থাকতো। শিক্ষার্থীরা কিন্তু সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী এবার ভোট দিয়েছে। তার মানে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে শিক্ষার্থীদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রার্থীরা সবাই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে ছিল। হ্যাঁ, জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব। সো সেখানে ভোটটা ভাগ হয়ে গেছে। সেখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থান বলতেই যদি আমি শুধু উমামা বা কাদেরকে বুঝি তাহলে ভুল বুঝবো। জুলাই গণ অভ্যুত্থান মানে আসলে এই প্রজন্মের সব শিক্ষার্থী, এবং সেইখানে যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সামনে ছিল, তার ব্যানারে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু সেই ব্যানারে শুধুমাত্র বাকছাস বা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ছিল না, সেখানে শিবিরের স্পষ্ট জোরালো উপস্থিতি ছিল, সেখানে ছাত্র দলের খুব স্পষ্ট এবং জোরালো উপস্থিতি ছিল, এবং তারা 5ই আগস্টের পর যার যার ব্যানারে চলে গেছে। সেই কারণেই সেটা একটা বড় ইস্যু, যে কেন এবার তুলনামূলকভাবে যেরকম মনে হচ্ছিল যে বাকছাস হয়তো অনেক ভালো করতে পারে, সেটা হয়নি কেন? কারণ
তাদের পেছনে যে শক্তি 5ই আগস্টে ছিল সেই শক্তি এই মুহূর্তে যার যার নিজের ব্যানারের পেছনে আছে, বাকশাসের পেছনে নেই। এই জায়গাটাই আসলে বাকশাসের যে সত্যিকার শক্তি, সেই শক্তিটাই আসলে বের হয়ে এসছে, এটাকে কোনোভাবেই বলা যাবে না। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব, রয়েছেন হাসনাইন খুরশেদ, সিনিয়র সাংবাদিক। আলাউদ্দিন মোহাম্মদ, ওই শিক্ষক যে কথাটা বলেছেন সেটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। সেটি হলো যে গত 1 বছরে জাতীয় রাজনীতিতে পুরনো রাজনৈতিক দলগুলো এবং আপনারা নতুন দল এনসিপি, তাদের ভূমিকাকেও কিন্তু ভোটাররা, তরুণরা মূল্যায়ন করেছে। কারণ তরুণরা শুধু ক্যাম্পাস কেন্দ্রিত জীবন না, তাদের সবাই ঢাকা শহরের বাইরে নিজ নিজ জায়গাটা চেনে, সেখানে চাঁদাবাজির ঘটনা জানে, সেখানে আরও যে রাজনৈতিক দলগুলোর আচরণ সেটাও জানে। সেটিরও কি একটা প্রভাব পড়েছে? আমি মনে করি যে অবশ্যই প্রভাব পড়েছে। বিশেষত যদি আমি বাকশাসের যে প্রার্থী আছেন, আপনি ক্যাম্পাসে আমরা নির্বাচনের আগে একটু সার্ভে করেছিলাম যে আসলেই আব্দুল কাদের কিংবা আবু বাকের মজুমদার তারা কি কোনো অন্যায় কাজে যুক্ত হয়েছে কিনা, কিংবা তারা কেন ক্যাম্পাস পপুলেশনের কাছ থেকে তারা অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়লো। এটা একটা মূল কারণ হিসেবে আমরা দেখেছি, এবং আমরা তাদের মধ্যেও যেটা দেখেছি যে এনসিপির বিরুদ্ধে যে আপনার বছরব্যাপী প্রপাগান্ডা এবং তাদেরকে যেভাবেই পুরনো রাজনৈতিক দলের সাথে যে নতুন রাজনৈতিক দলের কোনো তফাৎ নেই, এই মর্মে এই একটা ফ্রেমিং যে তাদের করতে পেরেছে, অনেকটাই সফলভাবে করতে সক্ষম হয়েছে। এবং কিছু ক্ষেত্রে আমাদের নেতৃত্বের অনভিজ্ঞতা এবং তাদের কিছু অযাচিত ভুলের কারণে এটা সম্ভব হয়েছে। এটার একটা প্রভাব কাদের এবং বাকেরের ব্যাপারে কিন্তু অভিযোগ নেই। হ্যাঁ, কোনো অভিযোগ নেই আসলে, এবং ক্লিন ইমেজ ছিল। আর একটা বিষয় দেখেন যে আমরা যদি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে আন্দোলন ছিল, এই আন্দোলনে আবার কিন্তু সবাই একত্রিত হয়ে গিয়েছিল। আপনি তখন কিন্তু গোলাম আজমের বাংলায় রাজা কি একটা স্লোগান ছিল, বা এই মুহূর্তে আমি দেশে ছিলাম না তখন। তো আমরা দেখেছি ওই স্লোগানের পর নতুন করে একজন উপদেষ্টার মাধ্যমে দেখেছি যে এখানে আবার আপনার একটা বিভাজনের রাস্তা তৈরি হয়েছিল। এই বিভাজনের সামহাও আব্দুল কাদের মজুমদার এবং আবু বাকের মজুমদাররা কিন্তু আপনার পা দিয়েছিল। এবং এইটা ক্যাম্পাসের সেই শিক্ষার্থীরা এটাকে আমরা মনে করি যে ভালোভাবে নেয় নাই, প্রথমত। দ্বিতীয়ত হলো সত্যিকার অর্থে কিছু বিভাজনের জায়গায় কিন্তু আছে। যেমন আপনি যদি বলেন ৭১-এর প্রশ্নে এখন পর্যন্ত এটা কিন্তু একেবারেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না। এখন এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, এইটা এই মুহূর্তে আসলে উঠানো কতটা আপনার রাজনৈতিকভাবে সুবিবেচিত, এই বিষয়টা, যেমন বিএনপিও ভুল করেছে কিছু জায়গায়। বিএনপি কিন্তু সামহাও আওয়ামী লীগের সৃষ্টি করা ন্যারেটিভের মধ্যে নিজেদের খাপ খাওয়ানোর চেষ্টা করেছে। এটার জবাবও কিন্তু বিএনপি পেয়েছে, এবং বিএনপি আশা করি এখন বুঝবে যে বিএনপির যে বাংলাদেশি জাতীয়তাবাদ, বিএনপির যেই বাংলাদেশপন্থী স্ট্যান্ড ছিল, এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে তার আধিপত্যবাদ বিরোধী একটা স্ট্যান্ড ছিল, যেটা বেগম খালেদা জিয়া দেখিয়ে গেছেন, সেই জায়গায় যদি বিএনপি না ফিরে যায়, তখন কিন্তু আপনি এই যে বিএনপি যে চিন্তা করছে যে আওয়ামী ন্যারেটিভ অথবা এখানকার যেই লেফট টু ফ্যাসিস্ট ন্যারেটিভ একটা আছে, এই ন্যারেটিভের জায়গায় নিজেকে সুইট করে রাজনীতি করবে, হতে পারবে না। কারণ আমি মনে করি যে শিক্ষক এই মন্তব্য করেছেন, এটা একেবারে যথাযথ মন্তব্য করেছেন। তবে এইটা একই সাথে সত্য, হাসনান ভাই যেটা বলছেন যে শিক্ষার্থীরা কিন্তু গণ অভ্যুত্থানের শক্তিদেরকে ভোট দিয়েছেন, কিন্তু গণ অভ্যুত্থানের যে ট্রেডমার্ক, যারা আসলে একদম চিহ্নিত, আপনার আব্দুল কাদের যে মোদি বিরোধী আন্দোলনে জেল খেটেছেন, তারপর থেকে আমরা দেখেছি আবু বাকের মজুমদার ডিবি হেফাজতে ছিলেন, এই ধরনের আপনার চিহ্নিত যারা আপনার ত্যাগী নেতা আছেন, তাদের দিকে কিন্তু শিক্ষার্থীদের করুণার দৃষ্টি পড়ে না। আরেকটা বিষয় একটু যদি আপনি অ্যালাউ করেন বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাংলাদেশের এযাবৎকালের এখনো বেশ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রসারের পরও সবচেয়ে আপনার বিচক্ষণ এবং পলিশড মাইন্ডগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একত্রিত হয়। এখন এই বিষয়টা আরেকটা বার্তা
যে এই যে জেনজি অথবা এই যে তরুণদের কাছে আপনার স্টোরির কোনো মূল্য নেই। তরুণদের কাছে যেটা আমরা দেখেছি ৭১-এর অথবা ওই ৭৫-এর অগাস্টের গল্প যেটা আমাদের তরুণরা প্রত্যাখ্যান করেছে, একই সাথে গণ অভ্যুত্থানে কি করেছি সেটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ফ্যাক্ট হিসেবে, কিন্তু সেইটাকে পুঁজি করে আমরা যদি প্রাত্যহিক জীবনে তাদের যেই নিডগুলো, যেমন আমরা যেই সুযোগের সমতার জন্য আন্দোলন হয়েছিল, করাপশনের এগেনস্টে আন্দোলন হয়েছিল, নেপোটিজমের এগেনস্টে আন্দোলন হয়েছিল, নতুন কিছু আসবে আপনার দুর্নীতি মুক্ত বাংলাদেশের জন্য আন্দোলন হয়েছিল, সেই জায়গায় কিন্তু আমরা যে তরুণরা, আমাদের যে রাজনীতিবিদ যারা আছে, তারা যদি এখনো আবার পুনরায় তাদের রায় ব্যক্ত না করতে পারে, তাহলে কিন্তু তরুণরা না, শুধু সারা দেশের মানুষ, জনগণ মেনে নেবে না। এটা আমি মনে করি যে ডাকসু নির্বাচন আরো ৬ মাস আগে হওয়া দরকার ছিল, কিংবা অন্যান্য ছাত্র সংসদ নির্বাচন যেই হারুক যেই জিতুক, যত দ্রুত হয় তত আমাদের রিয়েলিটিটা আমাদের সামনে উন্মুক্ত হবে, এবং যত আমাদের রিয়েলিটি উন্মুক্ত হবে তত আমরা জনগণের পালস বুঝতে পারবো। শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য না, জনগণ কি চায়, জন আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সেটা আমরা যখন বুঝতে চাই, আমরা নির্বাচন লাগবে। এবং এই নির্বাচনগুলো আমি খুবই পজিটিভলি দেখছি, এবং আমি মনে করি যে যারা নির্বাচন পরিচালনা করছেন, শত বাধা সত্ত্বেও, শত আপনার প্রসেস অথবা দীর্ঘদিন নির্বাচন না হওয়ার কারণে, যেমন জাকসুতে নির্বাচন সে ৩৩ বছর পর, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষক প্রশাসন জানে না ৩৩ বছর ধরে সেখানে নির্বাচন হয় না, তারা কিভাবে নির্বাচন করবে, সেখানে কিছু ভুল ত্রুটি হতে পারে। আমার মনে হয় সব পক্ষ মিলে যদি এই যে দেয়ালটা, যে নির্বাচন হলো জনগণের সাথে, যারা নীতি নির্ধারক, যারা জনগণকে পরিচালনা করতে চায়, তাদের দেয়ালটা ভেঙে দেয়, এই দেয়ালটা ভাঙার কাজ আমাদের শক্তভাবে করলে আমার মনে হয় যে ভবিষ্যৎ যে গণতান্ত্রিক বাংলাদেশ, সেই যাত্রাটা সংহত হবে। হাসনাইন খুরশেদ, একটু জাকসু নির্বাচন প্রসঙ্গে আসি। জাকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে, কিন্তু অব্যবস্থাপনা ছিল চরমে, এবং এর জন্য আসলে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ দায়ী, ছাত্ররা কোনো দায়ী না। যে যতই বলুক না কেন, ফাইনালি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কারণেই এই অব্যবস্থাপনা হয়েছে, এবং আপনার ভোট গণনাতে দেরি হচ্ছে। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, যেটা আপনি আগে একটু ইঙ্গিত দিয়েছিলেন, যে ভোট শেষ হওয়ার একটু আগে ছাত্রদল এবং ভোটের ঘন্টা দুয়েক পরে আরো 4টি প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। আমার প্রশ্ন হলো, সেই পুরনো কালচার কেন আসবে? আরেকটি হলো, এটা কি পরাজয় নিশ্চিত জেনে করা হয়েছে, নাকি কৌশলগত পদক্ষেপ, নাকি তাদের সাংগঠনিক ব্যর্থতা ঢাকার চেষ্টা? আমি মনে করি যে আসলে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হয়েছে সেটা একদিনের ইস্যু না। আমি বারবার একটা কথা বলছি যে একদিনের ইস্যু না, এটা ধারাবাহিকভাবে হয়েছে। এবং জাকসুতে আমরা যেটা দেখলাম, যে ব্যালট পেপার কোথা থেকে ছাপা হয়েছে, কোন প্রেস থেকে ছাপা হয়েছে, সেই প্রেসের মালিককে, সেই প্রেসের সিইওকে, এই প্রসঙ্গগুলো এখন আসছে। কেন সেগুলো ভোটের আগে করা হয়নি? কিন্তু সেটা আবার উল্টো, যারা অভিযোগ করেছে তার আবার উল্টো একটা রেজাল্ট এসেছে। বলছি যে দুটো বিষয়ই দেখেছি। যারা অভিযোগ করলো তারা না জেনে করলো কেন? জিনিসটা দুটো বিষয় এসেছে, দুটো বিষয় আমি দেখেছি। একটা হচ্ছে যে মালিক হচ্ছে জামাতের, সিইও হচ্ছে বিএনপির, সেই প্রেসের। এরকম দুটো বক্তব্যই আমরা দেখেছি, কোনটা সত্য আমরা জানি না। জাকসু নির্বাচন নিয়ে আসলে ডিটেইলে কথা বলার মতন তথ্য আমাদের সামনে এখনো নেই। বিভিন্ন অভিযোগ আছে, অভিযোগ আমরা এই প্রসঙ্গে নির্বাচন বর্জন কেন? নির্বাচন বর্জন খুব দুঃখজনক। নির্বাচন বর্জন আমি চাই না, যে আমরা কখনোই চাই না যে কেউ নির্বাচন বর্জন করুক। গণতান্ত্রিক সব শক্তি নির্বাচনে, কিন্তু নির্বাচন আয়োজনে দুর্বলতা থাকবে, এটা খুব দুঃখজনক। নির্বাচন আয়োজন যদি সুষ্ঠুভাবে হয়, তখন আসলে বর্জনের প্রশ্ন আসে না, বা বর্জনের কোনো সুযোগ থাকে না। সো নির্বাচন আয়োজনের জন্য এমন তো কোনো বিষয় ছিল না যে নির্বাচন আজকেই করতে হবে, নির্বাচন প্রয়োজনে আরো 1 মাস পরে হতো। কিন্তু আয়োজন সব শিক্ষার্থীদের সাথে নিয়ে, শিক্ষার্থীদের সংগঠনগুলো, তাদের সবাইকে সাথে নিয়ে আয়োজনটা আসলে একদম সুচারুভাবে করা উচিত ছিল, যাতে কেউ কোনো রকম প্রশ্ন তুলতে না পারে। ভোটের সময় এসে বা ভোটের পরে এসে অব্যবস্থাপনার ভুল সিদ্ধান্ত। আমরা আরেকটা বাজে চিত্র কিন্তু দেখেছি, যেটা আমরা একেবারেই কাঙ্ক্ষিত নয়। সেটা হলো রাত্রে কিছু লোক গিয়ে সেখানে কি কাজ করার চেষ্টা করেছে, এটা খুব ফুটেজ এসেছে। আমি যখন ফুটেজটা দেখছিলাম, তখন আমার মনে হচ্ছিল সেই রাতের ভোট। কেন এই চেষ্টাটা করে? কারা করেছে জানেন? সেটা করেছে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিল, তারাই। তো সেটা কখনোই হওয়া উচিত না, সেটা যেই করুক। এই ধরনের মূল দল কেন এদেরকে অ্যালাউ করে? এদের অ্যালাউ করার এবং এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। যারা এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেবে না, কারণ হলো তারাই তো পাঠিয়েছে, খুব শীর্ষস্থানীয় লোকেরা ওখানে পাঠিয়েছে। সেটা যদি করে থাকে, মূল দল ভুল করেছে এবং সেটার জন্য পস্তাতে হবে। কারণ আলটিমেটলি এটার যে ব্যাড রিয়াকশন হয়েছে, সেই রিয়াকশন ইলেকশনে গিয়ে বলবে এবং ভোটে বলবে। ভোটে, কারণ কেউ চায় না যে
কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অনাহুত কেউ ক্যাম্পাসে ঢুকে পরিবেশ নষ্ট করুক, এটা যারাই করেছে তারা সেটার ভিকটিম হবে, কারণ শিক্ষার্থীরা এই ধরনের কোনো অ্যালাউ করতে চায় না। আমি আরেকটা জিনিস আসলে জোর দিতে চাই এই দুই নির্বাচন থেকে, ডাকসু এবং জাকসু নির্বাচন থেকে, যেটা নেপালে আমরা কি দেখেছি, যে নেপালে আমরা দেখেছি যে মানুষের জেনজির যে বিদ্রোহ, সেই বিপ্লব বা বিদ্রোহের ভেতরে একটা বড় ইস্যু হচ্ছে এক ধরনের দুর্নীতির বিরুদ্ধে বিদ্রোহ, বৈষম্যের বিরুদ্ধে বিদ্রোহ, এবং এক ধরনের দুর্নীতিবাজদের যে এক ধরনের শো অফ করার ন্যাপো কিডস বা ন্যাপো বেবিজ, যে সো ন্যাপো বেবিজ বা ন্যাপো কিডসদের যে শো অফ করার টেন্ডেন্সি, আমি সেই জায়গাটাই সবাইকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করি। কারণ এটা বিএনপি এনসিপি এই দুই দলের মধ্যে বিশেষ করে কেন আমার গাড়ি বহর কেন আমার গাড়ি বহর নিয়ে যেতে হবে, কেন আমাকে বিশাল শোডাউন করতে হবে, আমার কাছে প্রচুর টাকা আছে, আমি প্রচুর টাকার মালিক, আমি প্রচুর সম্পদের মালিক, সেটা যত বেশি সামনে আসবে মানুষের মধ্যে তত বেশি অসন্তোষ বাড়বে। সেই জায়গাটায় জাতীয় রাজনীতির ক্ষেত্রেও যারা রাজনীতিবিদ আছেন তাদের সবার সতর্ক হওয়া উচিত, কারণ এই ধরনের বিষয়কে মানুষ পছন্দ করে না। আলাউদ্দিন মোহাম্মদ, তরুণদের একটা বৈশিষ্ট্য হলো যে তারা বর্তমানে এবং ভবিষ্যতে দেখতে চায়। এটা হলো তো মানে জেনজিদের একটা বৈশিষ্ট্য, যে কথাটা বললেন যে জেনজিরা অনেক কিছু মানতে চায় না। আরেকটা বিষয় যেটা হলো সেটা হলো যে কথাটা হাসান খুরশিদ বললেন যে নির্বাচন বর্জনের যে কালচার, এটাকে পরিত্যাগ করা দরকার। কিন্তু আমরা খবর যেটা আমাদের জানার রয়েছে, যতটুকু জানতে পাচ্ছি, যে আপনি জানেন যে সামনে চাকসু এবং রাকসু নির্বাচন হতে যাচ্ছে, এবং চাকসু নির্বাচন বর্জন করতে পারে ছাত্রদল, এমন ইঙ্গিত তারা প্রকাশ্যে দিয়েছে। এবং আমাদের কাছে গণমাধ্যম কর্মী হিসেবে যতটুকু খবর আছে, তারা রাকসু নির্বাচনও বর্জন করতে পারে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হলো শিবিরের ঘাঁটি। সেখানে আগে থেকেই এই ছাত্র সংগঠনটির শক্ত অবস্থান। এখন ডাকসু জাকসুর অবস্থা দেখে কি নির্বাচনের চিন্তা করছে, এরকম প্রশ্ন তো উঠতেই পারে, কি বলবে? আমরা যেইভাবে নির্বাচনকে দেখছি, আপনি ৯,০০০ ভোটার যেখানে ২৪ ঘন্টা পার হওয়ার পর আপনি আসলে কাউন্ট করতে পারছেন না, তাহলে আমরা আসলে এই যে ব্যালট বক্স, ইউনিভার্সিটি নির্বাচনের প্রতিটা শিক্ষার্থীর একটা ইউনিক আইডি আছে, ইউনিভার্সিটির ওয়েবসাইটে তার পোর্টালের লগ ইন আইডি আছে, নির্দিষ্ট সময় পোল ওপেন করলে সে তার যে প্রার্থী আছে তাদেরকে জাস্ট ক্লিক করে সাবমিট করে দেওয়ার পর ইরিভার্সিবল সেটার লকড হয়ে যাবে। এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে না, পার্শ্ববর্তী দেশ পৃথিবীর সব দেশেই এটা খুবই কমন টেকনোলজির বিষয়। এই জায়গাটা আমরা কিন্তু অ্যাড্রেস করতে পারতাম। আপনি যে নির্বাচনের প্রসঙ্গে যদি যান, বিএনপি পন্থী ৩ জন শিক্ষক সেক্ষেত্রে বলে যে তারা নির্বাচনের অব্যবস্থাপনা অভিযোগে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। তাদের মধ্যে একজন শিক্ষকের সিসিটিভি ফুটেজে দেখা গেল, নাহরিন খান নামে একজন ম্যাম, উনি আপনার যেই গোপন বুথে উনি প্রায় 1 মিনিট গিয়ে একজন শিক্ষার্থীকে উনি ডিকটেট করছেন। এটা কি আপনি যদি দেখেছেন কিনা, ধরেন এটা কি প্রত্যাশিত যে একজন শিক্ষক, উনি শিক্ষকের চেয়ে মোর দ্যান পলিটিক্যাল এর উপর অভিযোগ আছে? হ্যাঁ, তার যে গোপনীয়তা, একজন শিক্ষার্থী ভোট দিবে, কাকে ভোট দিবে না দিবে সেটা তার গণতান্ত্রিক অধিকার, তিনি কিন্তু সে অধিকার হস্তক্ষেপ করেছেন। তার আধা ঘন্টা পরেই আমরা দেখেছি উনি অভিযোগ করেছেন যে এক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, জাহাঙ্গীরনগরে কিন্তু আপনার যিনি ভিসি উনি কিন্তু কিছুদিন পূর্বে একটা বক্তব্য দিয়েছিলেন যে তারেক রহমান হলেন শিশু মুক্তিযোদ্ধা। তো এখন উনি বিএনপির এতটাই আপনার কাছের মানুষ, উনি যদি ওনার প্রশাসন থেকে যদি একটা সুষ্ঠু নির্বাচন না করতে পারেন, সেক্ষেত্রে বিএনপি পন্থী শিক্ষকরা পদত্যাগ করবেন, তারা সেখানে নির্বাচন দায়িত্ব পালন করবেন, তাহলে কোন প্রশাসন থেকে একটা আপনি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন? তো এই প্রসঙ্গে আমরা যেটা বলি যে এখানে আপনি যেটা বলছেন যে রাকসু এবং আপনার চাকসু, শুধুমাত্র এটা না, আমার মনে হয় যে বিএনপি যদি সত্যিকার অর্থেই নতুন বাংলাদেশে রাজনীতি করতে চায়, তরুণদের মন বুঝতে চায়, এবং তারেক রহমান সত্যিকার অর্থে যে এই সারমনগুলো রেগুলার দিচ্ছেন, এই অনুপাতে যদি রাজনীতি করতে চান, তাহলে তাদেরকে রিয়েলিটি ফেস করতে হবে। তাদের যেখানে শক্তির জায়গা আছে, ইভেন রাকসুতে তারা যদি প্রার্থী দিয়ে সর্বশক্তি দিয়ে যদি দ্বিতীয় তৃতীয় হয়, আমার মনে হয় স্টিল তাদের ওখানে নির্বাচনে না যাওয়ার চেয়ে বেটার। কারণ নির্বাচনে যদি না যায় তাহলে কি হবে, সেখানকার অ্যাকচুয়াল সিচুয়েশন তাদের কাছে ক্লিয়ার হবে না। যখন তারা যদি কোনোভাবে জাতীয় নির্বাচনে জয়ী হয়, তখন তারা প্রশাসনের মাধ্যমে, তারা আইন শৃঙ্খলা আপনার যে রক্ষাকারী বাহিনী তাদের মাধ্যমে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করবে। আধিপত্য মানে যে জিনিসটা আপনি অ্যাসেসমেন্ট না করে যখন আপনি ঢুকছেন, তখন আপনি সবাইকে শত্রু মনে করবেন। নির্বাচন করলে তো আপনি যেই স্টুডেন্টরা, যেই কর্মীরা আপনার জন্য কাজ করতো ওপেনলি, বিএনপি তো আর গুপ্ত সংগঠন না,
ওপেনলি কাজ করতো তখন কিন্তু আপনি তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে নিয়ে সংগঠন দাঁড় করাতে পারতেন। তো সেই ভুলটা যদি বিএনপি করে আমার মনে হয় এটা বিএনপির জন্য খারাপ হবে, এবং আমরা যারা আসলে দেশের স্বার্থে বিএনপির মতো বড় দলগুলোকে নিয়মতান্ত্রিক রাজনীতির চর্চা এবং গণতান্ত্রিক সংস্কৃতি ধারণ করার প্রত্যাশা রাখি, আমরা তারাও হতাশ হব। আমরা চাই যে সবাই এই জায়গায় অন্তত সচেতন হোক। অন্তত হাসিনা পরবর্তী বাংলাদেশে নির্বাচন তো হাসিনা সে করছে না, তো নির্বাচন তো আমরাই করছি। যারা নির্বাচন করছে, পরিচালনা করছে, তারাও গণঅভ্যুত্থানের শক্তি, যারা অংশগ্রহণ করছে তারাও গণঅভ্যুত্থানের শক্তি। তাহলে বর্জন কেন করবো? যদি মনে হয় বর্জন করতে হয়, যেই কারণে বর্জন করতে হয় সেই কারণে আপনি প্রশাসন চেঞ্জ করেন, সেটার জন্য আপনি চাপ প্রয়োগ করেন। এতটুকু না করতে পারলে হাসিনা জয়ী হবে। হাসনাইন খুরশেদ, এই যে বর্জন যে শুরু হয়, বর্জনের রাজনীতি শুরু হয়ে গেল নির্বাচন, জাতীয় নির্বাচনের আগেই, কি বলবেন? নিঃসন্দেহে নির্বাচন বর্জন কেউ করুক এটা আমরা চাই না, কিন্তু নির্বাচন অবশ্যই কিছু পূর্ব শর্ত থাকে, সেই পূর্ব শর্তগুলি ফিল আপ করেই নির্বাচনের আয়োজন করা হোক। নির্বাচনের জন্য সবচেয়ে বড় যে ইস্যুগুলো তার একটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। এখন আমরা কোন প্রেক্ষাপটে নির্বাচন দেখছি? আপনি একটু আগে বলছিলেন যে জাকসু মজার ঘটনা লেভেল প্লেইং এর, আমি একটু বলি, লেভেল প্লেইং এর ফিল্ডের কথা তো বললেন, আমরা দেখছেন দু ধরনের কথা। জাতীয় নির্বাচনে জামাত বলছে লেভেল প্লেইং ফিল্ড নেই, আর এখন ছাত্রদল বলছে যে ক্যাম্পাসগুলোতে লেভেল প্লেইং ফিল্ড নেই। সেটি আমি সেই জায়গায়, আমরা সাধারণ মানুষ আমি সেই জায়গায় আসছিলাম। আপনি একটু আগে বলছিলেন যে চট্টগ্রাম এবং রাজশাহী ইউনিভার্সিটি হচ্ছে শিবিরের ঘাঁটি। তার মানে হচ্ছে যে গত 15 বছর শিবির এই দুই বিশ্ববিদ্যালয়ে তার কার্যক্রম অব্যাহত রাখতে পেরেছে, তার অবস্থান অব্যাহত রাখতে পেরেছে এবং একটা শক্ত ঘাঁটি করতে পেরেছে, যেই জায়গাটা আসলে ছাত্রদল পায়নি। সো সেখানে ছাত্রদল আসলে এখন ব্লেম গেম তো খেলা যাবে না। না, ব্লেম গেমের কথা পারিনি, যেটা আমি ব্লেম গেমের কথা কেন পারলো এই অভিযোগ কেন আসবে? আমি সেটা বলতে যাচ্ছি না, আমি সেটা বলতেও যাচ্ছি না, আমি সেটা বলছিও না। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে একটা গণঅভ্যুত্থানের পরে যখন ক্যাম্পাস থেকে একটা বড় সংগঠন বা একটা বড় অংশ বিতাড়িত ছিল, ক্যাম্পাসে ঢুকতে পারেনি, তাদের ক্যাম্পাসে ঢুকে ক্যাম্পাসে তাদের নিজেদের কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে সাফল্য ব্যর্থতা আপেক্ষিক, কে সফল হবে কে ব্যর্থ হবে, কাকে শিক্ষার্থীরা গ্রহণ করবে বা করবে না সেটা শিক্ষার্থীদের বিষয়, কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করে তাদের অবস্থানটা তৈরি করার সময়টুকু দিতে হবে। সেই সময়টুকু দিয়েই নির্বাচন হওয়া উচিত ছিল। যদি নির্বাচন তাড়াহুড়া করে আগে দ্রুত নির্বাচন করতে হবে, যেমন আমি একজন শিক্ষার্থী নেতার বক্তব্য শুনছিলাম আজকে, যে তিনি বলেছেন যে আমরা এত দ্রুত নির্বাচন চেয়ে ভুল করেছি। এটা মানে দ্রুততা তাড়াহুড়া করতে গিয়ে যাতে অসময়ে নির্বাচন না হয়, নির্বাচন সঠিক সময় হোক। নির্বাচন এক্ষুনি করতে হবে বা করতে হবে না তারা, নিঃসন্দেহে আমরা নির্বাচন চাই, দ্রুত নির্বাচন চাই, কিন্তু নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি হোক, সেটা যাতে নিশ্চিত হয় সেটা আমরা চাই। লেভেল প্লেইং ফিল্ডে যদি আমাকে একটু বলার সুযোগ, লেভেল প্লেইং ফিল্ডে আমরা দেখেছি যে আপনার আলতাফ হোসেন চৌধুরী কিছুদিন আগে বক্তব্য দিয়েছেন যে ওরা দখল করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আর আমরা দখল করছি টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। মূল জায়গাটা দেখেন যে কেউ আসলে লেভেল প্লেইং ফিল্ড চায় না, সবাই চায় যেমন ওরা দখল করেছে একটা জায়গায়, আমি সেই জায়গায় দখল নিতে পারি নাই। আবার আপনি জাতীয় রাজনীতিতে দেখেন যে জাতীয় রাজনীতিতে যেই জিনিসগুলো ম্যাটার করে, র পাওয়ার ম্যাটার করে, এটা বিএনপি দখল করে ফেলেছে। আর সফিস্টিকেটেড পাওয়ার যেটা ম্যাটার করে আপনার সিভিল সোসাইটি পলিটিক্সে এবং আপনার কেন্দ্রীয় রাজনীতিতে, এটা কিন্তু আপনার জামাত দখল করেছে। তার মানে হলো যে তারা আসলে কেউ আপনার দখলদারিত্ব রাজনীতির অবসান চায় না। তাদের রাজনীতিটা হলো যে আমি যদি সব জায়গায় আমার মানে ফেয়ার শেয়ার থাকে তখন আমি এটাকে লেভেল প্লেইং ফিল্ড বলবো। এভাবে আসলে লেভেল প্লেইং ফিল্ড হয় না। আমরা নিজের জায়গাটা যদি মানে প্রত্যাহার করে অথবা নিজের জায়গাটা ছাড় দিয়ে যদি সবার জন্য সত্যিকার অর্থে লেভেল প্লেইং ফিল্ড চাই, তখন লেভেল প্লেইং ফিল্ড হবে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন
হাসান খুরশেদ সিনিয়র সাংবাদিক, রয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। হাসান খুরশেদ, জুলাই সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দিনব্যাপী আলোচনার কোনো ফল আসেনি। বৃহস্পতিবার এই আলোচনাটা হয়েছে, আপনি জানেন যে আলোচনার বাস্তবায়নের পদ্ধতি প্রশ্নে যার যার আগের অবস্থানে অনড় ছিল দলগুলো। আগামী রোববার আবার আলোচনায় বসবে, কি হবে? খুব ডিফিকাল্ট কি হবে এটা বলা, কারণ এটা স্পেশালি 3 দল, বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি, 3 দলই যার যার অবস্থানে অনড় রয়েছে। সেই ক্ষেত্রে তাদের এতদিনের আলোচনায় কোনো সমঝোতা হয়নি, বৃহস্পতিবার আলোচনায় হয়নি, রোববার আলোচনায় সমঝোতা হবে, এটা খুব কঠিন। সেই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে খুব বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। আমার মনে হয় যে সংস্কার প্রক্রিয়ায় নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোর মতামত, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ খুব জরুরি, কিন্তু সবকিছু যদি তাদের হাতে ছেড়ে দেওয়া হয় তখন আসলে সংকট অনেক বেড়ে যায়। এবং সেক্ষেত্রে যেহেতু সারা জাতি প্রফেসর ইউনূস সাহেবের উপর আস্থা রেখেছিল, তার বিবেক বিবেচনা অনেক গুরুত্বপূর্ণ, তার উদ্যমী ভূমিকা নেয়া এবং প্রয়োজনে উনি সরাসরি 3 দলের সাথে বসে সরাসরি কথা বলে একটা সমঝোতার জায়গায় নিয়ে আসার উদ্যোগ নেবেন, এটা আমরা আশা করি। কারণ সমঝোতা ছাড়া কিন্তু সংঘাত অনিবার্য, সমঝোতা আসতে যাবে, এর কোনো বিকল্প নেই। সেটা যত দ্রুত হবে তত ভালো, দেরি করলে আরো বেশি সংকট বাড়বে। আলাউদ্দিন মোহাম্মদ, আমরা জানি যে লাস্ট যে সনদের চূড়ান্ত ভাষ্য সেটা রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে। আমার কাছেও গণমাধ্যম কর্মী হিসেবে আমি সেই কপিটা দেখেছি। এখন প্রশ্ন যেটা হয়েছে যে এই বারবার পাঠানো হচ্ছে, এ নিয়ে বোধহয় 4র্থবার সম্ভবত রাজনৈতিক দলগুলোকে পাঠানো হবে, কিন্তু সমাধান হচ্ছে না। আপনি জানেন যে আসলে মূল কথা হলো যে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর সঙ্গে একটা বড় ধরনের প্রবলেম হয়েছে। 29টি দল লিখিতভাবে তাদের মতামত কমিশনে পাঠিয়েছিল এর আগে। বাস্তবায়নের পদ্ধতি প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত ভিন্নতা আমরা প্রকট দেখেছি। বিশেষ করে বিএনপি, জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি 3 দল 3 ধরনের পদ্ধতির কথা বলেছে। সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো আগামী জাতীয় সংসদ গঠনের 2 বছরের মধ্যে বাস্তবায়নের পক্ষে বিএনপি, জামাত ইসলামী আগামী নির্বাচনে আগে রাষ্ট্রপতির বিশেষ আদেশের মাধ্যমে যা গণভোটের মাধ্যমে, এবং এনসিপি গণপরিষদ গঠনের মাধ্যমে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন চায়। এখন প্রশ্ন হলো, এই যে সংকটটা তৈরি হলো, 3 জনের 3 মত, এর সমাধান না হলে কি হবে, এটা নিয়ে আমরা সাধারণ মানুষরা আতঙ্কিত। আপনারা যেহেতু রাজনৈতিক দল, আপনারা আমাদের এই আতঙ্ক দূর করবেন কিভাবে? না, প্রথমত আমরা মনে করছি এটা সংকটে এখনো রূপান্তরিত হয় নাই এবং এটা হবে না, এটা খুব দ্রুত এটা সমাধান আসবে। কারণ আপনি যদি দেখেন প্রতিটা বৈঠক ঐকমত্য কমিশনেই আমরা দেখি যে এক একটা ফর্মুলা নতুন বের হয়ে আসছে। গতকাল যদি যে বিষয়টা আসলে মিডিয়া ভাবে পিক করে না, আপনি যদি এটা খেয়াল করে দেখেন, সালাউদ্দিন সাহেব কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে তারা যে বলছিলেন যে পরবর্তী সংসদে গিয়ে বাস্তবায়ন করতে হবে, এটা ছাড়া অন্য কোনো পথ নাই, তারাও সেই অবস্থান থেকে সরে আসতে রাজি। হয়তোবা তারা আপনার এই যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, গণভোট মেনে নেবেন না কিংবা গণপরিষদ মেনে নেবেন না, কিন্তু একটা মধ্যবর্তী অবস্থানে তারা ছাড় দিতে রাজি না। এবং আমরা বিশ্বাস করি যে আমরা জাতীয় নাগরিক পার্টি, আমরা ছাড় দিতে রাজি, আমরা এতদিন পর্যন্ত ছাড় দিয়ে এসেছি। আপনি যদি দেখেন যে যেই গণঅভ্যুত্থানের মাধ্যমে শক্তিরা রাজপথে নেমে এসেছিল, তাদেরকে যদি আমরা ইগনাইট করতাম, তাদেরকে যদি আমরা রাস্তায় রাখতাম, এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ আসলে এখন যে স্টেবিলিটি আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি নেপালের সাথে একটু কম্পেয়ার করি, বাংলাদেশের মানুষ রাজনীতিবিদদেরকে একটা ঐতিহাসিক সুযোগ দিয়েছে। তারা নিজেদেরকে সংবরণ করে, অনেক ক্ষোভ, অনেক ক্রোধ সংবরণ করে রাজনীতিবিদদের হাতে তুলে দিয়েছে, ম্যান্ডেট তুলে দিয়েছে, আপনারা একটা ফেয়ার আপনার নেগোসিয়েশন প্রসেসের মাধ্যমে একটা সমঝোতায় আসেন। আমার মনে হচ্ছে যে এটা সমঝোতার দিকেই যাচ্ছি। এবং সবচেয়ে বড় যে জায়গাটা, এখন যদি সমঝোতা হয়ও, আমাদের যে রাজনীতিটা বন্ধ হয়ে যাবে না। আমরা যে গণপরিষদের দাবি, সেই গণপরিষদের দাবি নিয়ে আমরা মাঠে থাকবো, আমরা এটাকে ইশতেহারে রূপান্তর করব। এবং বাংলাদেশের যে সাংবিধানিক সংকট, এই সংকটটা এই যাত্রায় সমাধান হবে বলে মনে হচ্ছে না। এই যাত্রা যেটা হবে, শুরুটা হলো, এবং এই যাত্রা যেটা হবে যে এখনকার যে সংকট, যেটা আমরা আসলে সবাই নির্বাচনের জন্য অপেক্ষা করছে, একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে, এইটার সাথে আপনার যে নতুন সংবিধানের দাবি, এটাকে একটা আপনার ফেয়ার ম্যারেজের দিকে নিয়ে যাচ্ছে, যে একটা মাঝামাঝি পর্যায়ে, যে এটা আসলে যাতে বড় ধরনের কোনো সংকটের দিকে না যায়। এবং আমরা বিশ্বাস করি যে বিএনপি অন্তত
জাতীয় স্বার্থে এবং তাদের দলের স্বার্থে, আপনি যদি একটা বিষয় দেখেন যে এখন যে নির্বাচনগুলোতে বিএনপির পরাজয় দেখছে, এটা যদি জাতীয় নির্বাচনের দিকে যদি সিটি কর্পোরেশন নির্বাচন দেয়, যদি সেটাকে যায় বিএনপি কি এই জায়গায় থাকবে? বিএনপি থাকবে না। বিএনপি বলবে যে নতুন সংবিধান দাও, যাই দাও, আমি আমার মাঠ ধরে রাখতে চাই। তো এই জায়গাটা বিএনপি অনুভব করছে। আমার মনে হয় এটা একটা বড় বার্তা হিসেবে, এবং থ্যাঙ্কস টু জাকসু, এটা আসলে বিএনপির জন্য একটা বড় আপনার মোরাল বুস্ট যে তারা আসলে সংস্কারের পক্ষে আসতে হবে। হাসনাইন খুরশেদ, বৃহস্পতিবারে যে বৈঠকটি হয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক, এবং সেই বৈঠকের পর জাতীয় ঐকমত্যের কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। সেখানে কিন্তু প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট করে দুটো জিনিস বলে দিয়েছে। একটি হলো যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম 3টি ম্যান্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার, তাই নির্বাচন ও বিচারের মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদের বিষয়টি দেখতে হবে। আরেকটা কথা উনি বলেছেন যে নির্বাচনের সামনে রেখে আমাদেরকে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে। একই সঙ্গে মাথায় রাখতে হবে ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নেই। উনি কিন্তু একদম পরিষ্কার বলে দিয়েছে, এবং সম্ভবত এই বক্তব্যের মাধ্যমে আরেকটা জিনিস স্পষ্ট, বলটা সম্ভবত রাজনৈতিক দলের কোর্টে উনি দিয়ে দিয়েছেন। রাজনৈতিক দলের কোর্টে দিয়ে শেষ পর্যন্ত সমাধান হবে কিনা যাই না। আমি মনে করি যে প্রফেসর ইউনূস সাহেব নিজে সরাসরি রাজনৈতিক দলগুলোর সাথে বসা উচিত। আমি এটা বারবার বলছিলাম, একটু আগেও বলেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে উনি নিজে সরাসরি বসে সর্বশেষ রাউন্ড আলোচনা করে একটা সমঝোতা আনতে হবে, এবং সেই সমঝোতা যত দ্রুত হয় তত ভালো। কারণ উনি যে কথাটা বলছেন আমি সেটা বিশ্বাস করি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতেই যাবে, এর চেয়ে আর একদিনও পেছানোর সুযোগ নেই। সো সেটা মাথায় রেখে সময় খুব বেশি না, মাত্র 4 মাস বা 4.5 মাস আছে, এই সময়ের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে গেলে একদিনও দেরি করার স্কোপ নেই। আলাউদ্দিন মোহাম্মদ কি বলবেন এই যে প্রধান উপদেষ্টার বক্তব্য? না, আমার যেটা মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টাকে উদ্যোগটা নিতে হবে, কারণ এটার ঐতিহাসিক দায় প্রধান উপদেষ্টার উপরে বর্তায়, এবং জনগণ তাকে যে ম্যান্ডেটটা দিয়েছে, জনগণ তো ম্যান্ডেট প্রত্যাহার করে নাই। জনগণকে যদি আবার জনগণের কাছে যাওয়ার সুযোগ থাকতো, এবং আমার মনে হয় যে এই সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হলো এই সরকার বারবার জনগণের ম্যান্ডেট অ্যাসেসমেন্ট করে নাই। এটা কোনো প্রক্রিয়া জনগণের ম্যান্ডেট অ্যাসেসমেন্ট দরকার ছিল। আরেকটা বিষয়, সবচেয়ে খুব দুর্বল যে কাজটা হচ্ছে, আমরা ঢাকা কেন্দ্রিক কিছু রাজনীতিবিদদের হাতেই সবকিছু ছেড়ে দিয়েছি। এই ঐকমত্য কমিশনের কিছু মিটিং কিন্তু ঢাকার বাইরে বড় শহরগুলোতে হতে পারতো, সেখানকার সিভিল সোসাইটি মেম্বারদেরকে দর্শক হিসেবে, পার্টিসিপেন্ট হিসেবে, প্রশ্নকর্তা হিসেবে আনা যেত, সেখানকার ইভেন গ্রাম পর্যন্ত নিয়ে যাওয়া যেত। এটা কিন্তু হয় না আসলে। এটা আমরা সারা যতদিন বাংলাদেশ থাকবে, নতুন কোনো ব্যবস্থা আসার আগ পর্যন্ত এই দুঃখটা আমাদের মধ্যে থেকে যাবে। যত বড় একটা সুযোগ, আমরা সুযোগটাকে সেন্ট্রালাইজ করে ফেলেছি, এবং এটার দায় এই সরকারকে নিতে হবেই। আলাউদ্দিন মোহাম্মদ এবং হাসনাইন খুরশেদ, আপনারা দুজন আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।